আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলাম ব্যাংক, আল আরফা ইসলাম ব্যাংক এবং পুয়েল ব্যাংক পিএলসি এর সৌজন্যে দর্শক সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাগ্রন্থ পবিত্র কোরআনে আজিম থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية فمن تطوع خيرا فهو خير له. فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم.
মহাগ্রন্থ পবিত্র কোরআনে আজিম থেকে চমৎকার তেলাওয়াত শুনে আসলাম। এ পর্যায়ে আমাদের আজকের আলোচ্য বিষয় প্রবাবিলিটি অফ শরিয়া বেসড ব্যাংকিং সিস্টেম প্রসপেক্টিভ বাংলাদেশ। আর গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন দুইজন সম্মানিত অতিথি। প্রথমে রয়েছেন মোহাম্মদ আমজাদ হোসাইন, সভাপতি আগামীর স্বপ্ন। আসসালামু আলাইকুম। এরপরে রয়েছেন জনাব মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও পূবালী ব্যাংক পিএলসি। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আমরা স্যার প্রথমে আমরা আপনার কাছে আসবো যে বাংলাদেশের শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের যে সম্ভাবনা, এ ব্যাপারে যদি আপনি একটু আপনার স্টাডিটা আমাদেরকে শেয়ার করতেন। খুব সংক্ষেপে বলি যে শরিয়া ব্যাংকিং তো আমাদের দেশে মনে হয় চালু হলো 1983 সাল থেকে। চালু হয়ে এখন যে পর্যায়ে আছে সেখানে আমাদের জানা মতো 10টা ব্যাংক তো শরিয়া ব্যাংকিংয়ে কাজ করে, 15টা মনে হয় কনভেনশনাল ব্যাংকিংয়ে কাজ করছে। পোর্টফোলিও শেয়ারিংটা খুব বেশি যে বেড়েছে তা বলবো না, তাও 23-24% মতো পোর্টফোলিও শেয়ারিং আছে। আসলে প্রসপেক্টটা ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্ট যেটা আছে সেই প্রোডাক্টের স্ট্রেংথটা কীরকম। তো আমি যেহেতু কনভেনশনাল ব্যাংকিংয়ের পার্ট, আমি তো দুটো প্রোডাক্টই দেখেছি, কনভেনশনাল ব্যাংকিংয়ের প্রোডাক্ট দেখেছি, সেই সাথে শরিয়াটাও দেখেছি। আলহামদুলিল্লাহ। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে আল্লাহ দেওয়া যে প্রোডাক্ট মানে ডিভাইন প্রোডাক্ট, এইটার যে স্ট্রেংথ মানে কনভেনশনাল প্রোডাক্টের চেয়ে প্রতিটা জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক বলেন, মাইক্রো ইকোনমিক মানে একটা অর্গানাইজেশনের প্রেক্ষাপটে বলেন, কাস্টমারের প্রেক্ষাপটে বলেন, সব জায়গাতেই আসলে এর একটা মানে সাংঘাতিক স্ট্রেংথ প্রতিটা জায়গায় সূক্ষ্মভাবে আছে। আমি শুধু একটা ছোট এক্সাম্পল দিয়েই করি। ধরেন এই যে আমাদের ম্যাক্রো ইকোনমিকের কারণে ইন্টারেস্ট রেট হঠাৎ করে আমাদের আগে একসময় বাইন্ডিং করা ছিল ক্যাপ 9%, এটা ধরেন বাইন্ডিংটা তুলে দেওয়া হলো। তা আমরা কনভেনশনাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে কি করেছি? কনভেনশনাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে দেখতে পেরেছি যে আমরা একটা অ্যালকো মিটিং করেই আমরা ইন্টারেস্ট রেট হয়তো 9 থেকে 11 করেছি, 12 করেছি, 13 করেছি, একবারে কিন্তু হয়ে গেছে। তা এই ইম্প্যাক্টটা সাথে সাথেই বড়োয়ারের মধ্যে কিন্তু পড়েছে, যারা আমাদের বড়োয়ার ছিল। ম্যাক্রো ইকোনমিক এই ইনফ্লেশন প্রতিরোধ করতে যে আমাদের যেটা করতে হয়েছে। কিন্তু যদি এটা আপনি ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে দেখেন যে এটা বাই মুয়াজ্জেল বাদারি যে ডিল বেসিসের যে ডিলটা আমাদের ক্রিয়েট হয়েছে প্রফিট রেটে ধরে 9%, দ্যাট উইল কন্টিনিউ ফর এ ইয়ার। তার মানে কি ইমিডিয়েটলি বড়োয়ারের কাছে সেই ইম্প্যাক্টটা পড়ছে না। তার মানে এই যে আমি একটা এক্সাম্পল দিলাম, আরেকটা এক্সাম্পল ছোট করে দিই, তাহলে এই ক্লিয়ার ডিফারেন্সটা বোঝা যাবে। ধরেন আমরা ওয়ার্কিং ক্যাপিটালকে বলি কনভেনশনাল ব্যাংকিংয়ে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট, সিসি অ্যাকাউন্ট। তা সিসি অ্যাকাউন্টে কি হয়? সিসি অ্যাকাউন্টের ক্ষেত্রে যেহেতু আমরা ক্যাশ টাকা দিয়ে দিই কাস্টমারকে, তার ক্রেডিট ওয়ার্দিনেস দেখে সে কিন্তু নিয়ে ফ্রিলি ব্যবহার করতে পারে। অনেক সময় আমরা দেখি যে পারপাসে তার নেওয়ার কথা ছিল সে সেই পারপাসে ব্যবহার করতে পারছে না। আমাদের এই জায়গায় কন্ট্রোলটা অনেক কম থাকে, আইনগত ভিত্তিটাও দুর্বল থাকে। কারণ সে নিয়ে দেখা গেল যে বললো র মেটেরিয়াল কিনবে, কিন্তু আসলে তার অন্য কাজে ব্যবহার করলো, বাসার র মেটেরিয়াল কিনতেছে, ইট বালু সিমেন্ট কিনতেছে বিল্ডিং বানাবে বলে। তো এই ধরনের ইস্যুগুলো রয়ে গেছে। আরেকটা জিনিস যেটা রয়ে গেছে সেটা হচ্ছে, কিন্তু যদি সিমিলারলি বাই মুয়াজ্জেল দেখেন, ট্রুলি কেউ যদি ইসলামিক ব্যাংকিং প্রোডাক্টই করে, তাহলে আমি তো টাকা দিব হচ্ছে সাপ্লায়ারকে। তার মানে একটা ডিল ক্রিয়েটেড হবে, সাপ্লায়ার গুডস দিবে যিনি আমার বড়োয়ার, তাকে আমি দিব তাকে টাকা, এবং সেখান থেকে কিনে আমি আমার পজিশনে নিয়ে তাকে দিব। তো এই যে প্রক্রিয়াটা থেকে এখানে দেখা যায় যে ফান্ড ডাইভার্ট করা যায় না। এই প্রতিটা জায়গাতে আমি দেখেছি যে প্রোডাক্টের ক্ষেত্রে সূক্ষ্ম আছে। চমৎকার করে বলছিলেন স্যার। আরেকটা বিষয় আমরা একটু জানতে চাই, যেহেতু আপনি ম্যানেজমেন্টের সঙ্গে সরাসরি জড়িত আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে যে ব্যাংকিং যে পদ্ধতি, সেক্ষেত্রে শরিয়া প্রতিপালনটা কতটুকু আমরা করছি আর কি, এটা আপনার দৃষ্টিতে মানে কতটুকু করছি? শরিয়া প্রতিপালনটার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কিছু কিছু জায়গায় ডেভিয়েশন আছে, কিন্তু এইটা আসলে হচ্ছে কি যে এইটা তো ইন্ডিভিজুয়াল ব্যাংকিংগুলো এই শরিয়ার ভিত্তিটা তৈরি করে। আমার কাছে যেটা মনে হয় যে একটা শরিয়া বোর্ড থাকে, যদিও সেখানে শরিয়াতে বেশ স্কলাররাই আছেন প্রতিটা ব্যাংকের ক্ষেত্রেই। তারপরে ব্যাংকের ইসলামী ব্যাংকিং যারা আছে সাথে যারা জড়িত, তারা তো প্রোডাক্টটা তৈরি করে শরিয়াটা, এটা তাদের সদিচ্ছাটাই বড় জরুরি। সদিচ্ছাটা আসলে না, সদিচ্ছাটা না, মানে অনেক সময় শরিয়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকে, বা অনেকে মনে করে যে না হয়তো এটা শরিয়া হয়ে যাবে, অথবা কোনো সময় হয়তো মনে করে আমার একটা সাবজেক্ট হয়েছে পিএইচডি যে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড শরিয়া বেসড ব্যাংকিং সিস্টেম এক্সপ্যান্ডিং বাংলাদেশ। তো এখানে আমি একটা কথা বলেছি কয়েকটা ম্যানেজমেন্টের সঙ্গে,
আমাদের ফার্স্ট হচ্ছে আইনগত বাধা বা জনবলের তো কিছুটা দুর্বলতা রয়েছেই, তার চেয়ে বেশি হলো আমাদের মাইন্ডে আর কি, ব্যবস্থাপনা মাইন্ড যদি এটাকে পজিটিভলি নেয় যে আমরা এভাবে করব, তাহলে এটা সম্ভব। হ্যাঁ, মানে এটা সম্ভব, মানে আপনি যদি বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ফলো করেন এবং শরিয়া করেন, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই শরিয়া কমপ্লায়েন্সের ইস্যুটা দুইটা লেয়ারে যদি হতো তাহলে ভালো হতো। যেমন প্রোডাক্টের যেটা শরিয়া অ্যাপ্রুভাল দিচ্ছে তার বোর্ডের শরিয়া বোর্ড, সেটা যদি সেন্ট্রালি একটা কোনো শরিয়া বোর্ড অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক, এটা বাংলাদেশ ব্যাংক সেটা কর্তৃক হতে হবে। বুঝতে পেরেছি যে আমিও এটা ফিল করেছি যে ব্যাংকের তো নিজস্ব শরিয়া বোর্ড আছে, সেটা তারা নিজের অর্গানাইজ করবে, কিন্তু ম্যাজিস্ট্রেটি ক্ষমতা সম্পন্ন গভর্নমেন্টের বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত অথবা আলাদা একটা শরিয়া বোর্ড থাকবে, তারা এটাকে নিয়ন্ত্রণ করবে এবং তারাই এটা মনিটরিং করে, তারাই এটা সার্টিফাই করবে। হ্যাঁ, মানে আমরা যে প্রস্তাবটা শরিয়া বোর্ড অ্যাপ্রুভ করলো, সেই প্রস্তাবটা বোর্ডের অ্যাপ্রুভালের পরে আমরা পাঠিয়ে দিলাম সেন্ট্রাল শরিয়া বোর্ড দেখার জন্য। আপনার কাছে আসবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন ম্যানেজমেন্টের জায়গা থেকে, আপনি তো একটু গবেষক, তো বাংলাদেশের ব্যাংকে ফিল্ড পর্যায়ে যে ব্যাংকিং কার্যক্রম চলছে, এটা একটু আপনি তুলনাটা এবং ডাটাবেসটা আমাদেরকে তুলে ধরতেন। ইসলামী অর্থনীতি আসলে ইসলামী যে কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের প্রত্যেকটা পরতে ইসলামের সমাধান আছে, এর মধ্যে অন্যতম কিন্তু ইসলামী অর্থনীতি। এবং ইসলামী অর্থনীতির আসলে বড় একটা পোর্শন কিন্তু ইসলামী ব্যাংকিং, কারণ ব্যাংকিং ছাড়া তো আসলে অর্থনীতি আধুনিক জীবনযাত্রার চিন্তা করা অসম্ভব। আজকে বাংলাদেশের 92% মুসলিম কান্ট্রি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৬২টা ব্যাংকের মধ্যে মাত্র 10টা ব্যাংক ফুল প্লেজেড ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং করছে। বাট যদি পাবলিকের ওপিনিয়ন নেওয়া হয় 90% 92% মুসলিমের, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা ওপিনিয়ন দেবে যে সবগুলো ইসলামী ব্যাংক হয়ে যাক। কিন্তু ভালো সুযোগ তাদের থাকে, কিন্তু খুবই আজকে স্যার বলেছেন যে 83 সাল থেকে আজকে এই যে 4 দশকে কিন্তু ডেভেলপমেন্টও কিন্তু কম না, প্রায় 1700 ব্রাঞ্চ নিয়ে কিন্তু ইসলামী ব্যাংক ফাংশন করছে এবং 1200 সাব শাখা মানে সাব ব্রাঞ্চ এবং প্রায় 5000 এজেন্ট ব্যাংকিং নিয়ে কিন্তু, এবং দে আর ডুইং ভেরি গুড। এবং আসলে বাংলাদেশের এই যে ধরেন রিটায়ার্ড করার পর একজন অফিসার 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পায়, সে কিন্তু চাইবে না যে একটা সুদী ব্যাংকে যে টাকা 2 টাকা বেশি হইলে সে কিন্তু ওখানে সাধারণত যাইতে চাইবে না। ওই বয়সে দায়বদ্ধতা আছে, সেটা চেষ্টা করবে, চিন্তা করবে। দেশের শরিয়া কাউন্সিল তো আছে একটা, এটা আরো স্ট্যান্ডার্ড করা যায়, ফিল্ড পর্যায়ের যে ওয়ার্কিং যেটা আছে আরো শক্তিশালী করা যায় এটাকে। পাশাপাশি কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু অনেকগুলি অর্গানাইজেশন আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক, চমৎকার করে বলছেন, ইসলামিক ব্যাংকিং ইনস্টিটিউশন। এরা কিন্তু এই রেগুলেটরিটা করে এবং এরা সার্টিফিকেট প্রোভাইড করে, এরা 24টা দেশ কিন্তু আসলে তাদের সদস্য। স্যার, এখান থেকে আপনার কাছে ফিরবো, দর্শক আলোচনার পর্যায়ে সময় হলে একটু বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ লাইট অফ রমাদান, পাওয়ার্ড বাই ইসলাম ব্যাংক, আল-আরাফা ইসলাম ব্যাংক এবং পূবালী ব্যাংক পিএলসি। দর্শক, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, আপনি চমৎকার করে কিছু ফাইন্ড আউট করেছিলেন। আমরা স্যারের কাছে আসবো যে পূবালী ব্যাংক তো দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে আছে এবং বেশ পুরানো এবং সমৃদ্ধ একটি ব্যাংক। তো সেক্ষেত্রে আপনারাও শরিয়া ব্যাংকিং শুরু করেছেন, তো আপনাদের সম্ভাবনাটা কেমন দেখছেন? শরিয়া ব্যাংকের যদি লাস্ট ইয়ারের পারফরমেন্সের কথা বলি, তো প্রফিটেবিলিটি তো সাংঘাতিকভাবে বেড়েছে। গ্রোথ যদি চিন্তা করি, সেটা হলো 69% গ্রোথ হয়েছে। আলহামদুলিল্লাহ, চমৎকার। ডিপোজিট, তারপরে ইনভেস্টমেন্ট, সব জায়গাতেই কাস্টমারদের যেহেতু গ্রাহকের আস্থা ছিল পূবালী ব্যাংকের প্রতি 50%-এর উপরে সব জায়গাগুলোতে। দেশে একটা ঢল নেমে গেছে, কিন্তু পূবালী ব্যাংক কিন্তু কোনো ফল্ট করেনি এবং তারা তাদের জায়গা এখনো পর্যন্ত আছে। এক্সপোর্ট, ইম্পোর্ট সব জায়গাতেই প্রায় 60-70% এরকম গ্রোথ, মানে এটা অনেক বড় একটা গ্রোথ আর কি। আমরা যদি বলি যে পুরাতন ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের এই জায়গাগুলোতে কাস্টমারের অনেকগুলো ব্যাংক যেহেতু একটু আস্থার সংকটে পড়েছিল, তো পূবালী ব্যাংক আস্থারই আছে। আরেকটা বড় বিষয় হচ্ছে যে নন পারফর্মিং লোন, যেখানে ইসলামী ব্যাংকগুলো নন পারফর্মিং লোন 60, 70, 80 এরকম আমরা শুনে থাকি আর কি, সেই জায়গায় আমাদের একের নিচে ইসলামী ব্যাংকের। তা আমরা খুব ভালো গ্রাহক পেয়েছি ইসলামী ব্যাংকে, যারা আমাদের ইনভেস্টমেন্ট সাইডে আছে, অত্যন্ত ভালো গ্রাহকদেরকে আমরা পেয়েছি। এবং আমরা দেখেছি যে তারা শুধু যে গ্রাহক তা না,
তাদের মানসিকতার মধ্যেও আমরা দেখেছি যে ইসলামিক আদর্শের চেতনা আছে আমাদের গ্রাহকদের মধ্যে, আমরা এটা দেখেছি। আল্লাহ পাকের প্রতি যে দায়িত্ববোধ এবং যে তাতে জবাবদিহি করতে হবে, এই চেতনাটা আছে। কারণ আমরা যখন অনবোর্ড করেছি আমাদের ইনভেস্টমেন্ট গাইডলাইনে, আমরা তাদের পার্সোনাল লাইফটা দেখে থাকি। তো আমরা এটা আমাদের ইভালুয়েশনের একটা পার্ট, এটা কনভেনশনালও তো করি এবং এটা আমরা ইসলামী ব্যাংকিংগুলোতে করি। তাই আমরা ইসলামী ব্যাংকিংয়ে যত ধরনের পার্টি পেয়েছি, তারা আমরা দেখেছি যে তারা ব্যক্তিগত জীবনে মাইন্ডেও তারা ইসলামকে ধারণ করে, ইসলামকে তারা ব্যক্তিগত জীবনে ধারণ করে। অনেকের মসজিদে আছে, মাদ্রাসা আছে, ইসলামী বাইরের যে আমরা যে সুন্নাহর অংশগুলো সেগুলো আমরা দেখেছি। অন্তরের বিষয় তো আর আমাদের দেখার বিষয় না, কিন্তু আমরা মাদ্রাসায় বড় বড় মাদ্রাসা চালাতে তাদেরকে দেখেছি। তো এই সব কিছু মিলে এবং তাদের যে কমিটমেন্ট পেমেন্টের ক্ষেত্রে এবং ইসলামী আদর্শের যে কমিটমেন্ট, যে ডিউ টাইমে দেওয়া, আমরা প্রতিটা ইনস্টলমেন্ট দেখছি যে ইনস্টলমেন্ট আসার আগেই তারা পে করছে, প্রতিটা ডিলের ক্ষেত্রে ডিল আসার আগেই তারা পে করছে। তো এই জায়গাটা কিন্তু আমরা পেয়েছি। এই জন্য আমরা দেখেছি মানে উভয়ের প্রতি একটা ফেথ, যে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, ব্যাংকের প্রতি তাদের একটা বিশ্বাস, ব্যাংকও সেরকম গ্রাহক পেয়েছে। ফলে আমাদের যে বললাম যে একদমই যারা মানে ধরেন দীর্ঘদিনের ব্যবসা করেছে, এখন হঠাৎ করে এই যে ব্যাকওয়ার্ড ইকোনমিক সিচুয়েশনের কারণে ফল করেছে, এই কারণে হয়তো কিছু ক্লাসিফাইড হচ্ছে যারা দিতে পারেনি। তারপরেও আমি বলবো যে কাস্টমারদের মধ্যেও রকম ভেদ আছে, যে যারা দিতে পারে নাই তাদেরকে যখন আমরা ডাকছি তারা চলে আসতেছে, বিনয়ের সাথে বলতেছে, মানে এই ধরনের একটা এনভায়রনমেন্ট চমৎকার যে বিষয়টি শুনলাম, শেয়ার করলেন। আসলে মানুষের আবেগটাই মূলত কাজ করছে এখানে। স্যার, আপনার কি পূব আলী ব্যাংক খুব কাছাকাছি সময় কি শরিয়া ব্যাংকিং এর দিকে আরো বেশি ড্রাইভ হওয়ার কোনো এরকম চিন্তা ভাবনা? হ্যাঁ, না, আমাদের তো প্রতি বছর আমরা শরিয়া ব্যাংকিং এর প্রোগ্রেস করছি। আগে আমাদের কোনো ফুল ফ্লেজেড ব্রাঞ্চ ছিল না, এখন 3টা ব্রাঞ্চ আমরা ফুল ফ্লেজেড করেছি আলহামদুলিল্লাহ। রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক, আমি জাস্ট বৃহস্পতিবারে খবর পেয়েছি যে আরো 5টা ব্রাঞ্চ আমাদের কনভেনশনাল ব্যাংকগুলোকে আমরা কনভার্ট করছি। 5টা কনভেনশনাল ব্রাঞ্চকে ইসলামী ব্যাংকে কনভার্ট করার অনুমোদন মোস্ট প্রবাবলি হয়ে গেছে, আমাকে জানিয়েছে ইসলামিক উইং। এবং প্রতিটা যেখানেই ব্রাঞ্চ হচ্ছে সেখানে কাস্টমারের এমন ডিমান্ড তৈরি হচ্ছে যে তারা এসে ব্রাঞ্চ ম্যানেজার, আমাদের রিজিওনাল ম্যানেজার আমাদেরকে বলতেছে যে এই এলাকায় উপশাখা করেন, এই এলাকায় ওই ব্রাঞ্চের আওতায় উপশাখা করেন, যেন তারা চাচ্ছে যে আমাদের ইসলামিক ব্যাংকিংটা যেন আমরা তাদের বাসার মানে তাদের হাতের মুঠোর দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, সেই রকম একটা বিষয় তাদের মধ্যে আমরা প্রেশার অনুভব করছি। এবং যেটা ভাই বলছিলেন যে প্রফিট রেট বা আমরা আমাদের কাস্টমারদেরকে দেখেছি যারা ডিপোজিটরও রেখেছে, তারা যে ওই কনভেনশনালের মতো হায়ার প্রফিট রেটের জন্য খুব লালায়িত তা কিন্তু আমরা দেখিনি। তারা বরং চায় যে তারা শরিয়া কমপ্লায়েন্স কিনা, এই জায়গাটাতে তারা মেজর এমফাসিস দিতে চায়। আমাদের প্রতিটা ব্রাঞ্চে কিন্তু আমরা ইসলামী ব্যাংকিং কর্নার করেছি এবং ইসলামী মূল্যবোধটাকে তারা সামনে রাখছে। এবং আমাদের একটা আছে যে এক্সটার্নাল এবং ইন্টারনাল, মানে দুইটা জায়গাতেই জন্য আমরা শরিয়ার জায়গাটা দেখতে পারি। যেমন ইসলামের একটা যদিও ফর্মাল কোনো ড্রেস কোড নাই, তারপরেও আমরা মিডল ইস্টে একটা ড্রেস কোড দেখি, যেমন আল রাজি ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকে। তা আমরা চাচ্ছি যে আমাদের ইসলামী ব্যাংকটা আরেকটু যদি হয় তাহলে সেই রকম ড্রেস কোডও তাদের জন্য দিয়ে দেওয়া, মানে মানুষের মধ্যে মাইন্ডগতভাবে যে বাহ্যিক যে সেটআপ সেটাও যেন সমৃদ্ধ হয়। স্যার, আপনি চমৎকার করে বলছিলেন। আমরা সর্বশেষ আপনার কাছে আসবো যে আপনি যে একটা মেজারমেন্ট দিয়েছিলেন আমাদেরকে বেজ, যে বাংলাদেশে কতটা ব্যাংক আর কি, কতটা শাখা বা কতটা উইন্ডো ইসলাম ব্যাংকিং করছেন এবং কত ব্যক্তি এটার সঙ্গে জড়িত আছে, এটা একটু কাইন্ডলি আমাদেরকে যদি একটু ফাইন্ড আউট করেন। আসলে ইসলামী ব্যাংকিং বাংলাদেশে যেভাবে রেজ করছে এবং ভবিষ্যতে যে জায়গায় যাবে, বিগত আওয়ামী সরকার এটাকে আসলে লাগাম ধরে রাখার চেষ্টা করেছে। এটার অগ্রগতি তারা সেইভাবে, যার জন্য হয়েছে কি ইসলামী ব্যাংকিং কোম্পানি আইনটাকেও তারা কিন্তু ভালোভাবে করে। ব্যাংকিং যে সুরক্ষাটা, এটা আসলে কিভাবে সম্ভব? রাষ্ট্র বা যদি কেউ যদি এটা আইনগত এটা স্ট্রংনেসটা কিভাবে করা সম্ভব? পৃথিবীর বিভিন্ন দেশে আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওআইসির, তারপর হচ্ছে এশিয়ান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আছে, সে ফ্রেমওয়ার্ক কিন্তু আছে। সদিচ্ছা দরকার, এদেশের জনগণের চাওয়া আছে, এদেশের কিন্তু যারা ইসলামী ব্যাংকার এটার সংখ্যাও কিন্তু নেহায়েত কম না। শুধু তাই না, আমি বলতেছিলাম যেটা ইন্টারন্যাশনাল বিভিন্ন সার্টিফিকেশন প্রোভাইড করে কিন্তু
এখান থেকে পরীক্ষা দিয়ে ভেন্ডর প্রফেশনাল সার্টিফিকেশন। এবং বাংলাদেশের অনেক ইসলামী ব্যাংকার কিন্তু তারা এই যে দুবাই, সৌদি, বিভিন্ন দেশে কিন্তু তারা চাকরি নিয়ে, হাই স্যালারি নিয়ে চাকরি নিয়ে চলে যাচ্ছে। এবং এদেশের কিন্তু এটা একটা বড় সম্ভাবনা, এখানে বসেই কিন্তু অনলাইন পরীক্ষা দেওয়া যায়। তো এই সম্ভাবনা আমি সরকারের কাছে আহ্বান করব। এবং এখানে একটা ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর স্যার আছেন, সবাই মিলে যদি এটাকে প্রমোট করা হয়, এদেশের সম্ভাবনা অনেক। এদেশে আলেম আছে, এদেশে ইসলামী জ্ঞান সম্পন্ন ব্যক্তি আছে, শুধু তাদেরকে ব্যাংকিং এবং ইন্টারন্যাশনাল টাই আপটা করে দেওয়া দরকার। এটা রিসার্চটাও বাড়ানো দরকার। তাহলে হবে কি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো আমরা ইনশাআল্লাহ। আপনাদের আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য উভয়কেই আমরা মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, আসলে আমরা যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম, যে ইসলামিক ব্যাংকিং হলো মানব জীবনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং মানব অর্থনীতির সঙ্গে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম বলেছেন, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, আত-তাজিরুস সিদকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়া শুহাদা ইয়াউমাল কিয়ামা। সৎ ব্যবসায়ী থাকবে নবী আলাইহিস সালাম, শহীদ এবং সিদ্দিকিনদের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে। সুতরাং একমাত্র ব্যবসা দিয়েই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের কাতারে দাঁড়ানো যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সৎ ব্যবসায়ীদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। আমরা স্যারদের কাছ থেকে যে চমৎকার বিষয়গুলো আমরা আজকে জানতে পারলাম, যে এবং বাংলাদেশের পার্সপেক্টিভ যে শরিয়া বেস ব্যাংকিংয়ের যে বাধা এবং যে সম্ভাবনা রয়েছে, স্যাররা পার্ট বাই পার্ট আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের দক্ষ জনবল দরকার, আলাদা শরিয়া কমপ্লায়েন্স দরকার, একটি ইসলামিক শরিয়া ব্যাংকিং ইনস্টিটিউট দরকার। এই বিষয়গুলো আমাদের যথাযথ কর্তৃপক্ষ যথাযথভাবে দেখবেন সে আশাবাদ ব্যক্ত করছি এবং সকলকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।